যখনই গিয়েছে তখনই ওপর থেকে বাঘ ঝাঁপিয়ে আমরাও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি, পড়ে নিয়ে পাটাপাটি করে সেই সময় নিয়ে এসেছিলাম। মৃত্যু অবস্থা, মানে লাশ ফিরিয়ে এনেছিল। লাশটা ফিরিয়ে এনেছি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সোনারপুর থানার বিদ্যাধরপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনি সুন্দরবনে একসময় বসবাস করতেন এবং নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যেতেন মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। ওনারা জঙ্গলে মধু কাটতে গেছিলেন, তখন একজনের উপর বাঘ ঝাঁপিয়ে পড়ে। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল আমরা এখন ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। তপন মণ্ডল। আপনি একসময় সুন্দরবনে বসবাস করতেন, হ্যাঁ। তো কোন গ্রামে বসবাস করতেন সেটা যদি একটু শুরুতে বলেন। আমি গ্রাম জেমেশপুর, হ্যাঁ, লাহাড়িপুর অঞ্চল, গোসাবা থানা। গোসাবা থানা, ওখানেই বসবাস করতাম। আচ্ছা আচ্ছা, তো যে ঘটনার কথা আমরা শুনেছি, কি ঘটেছিল একটু শুরু থেকে যদি বলেন। আমরা সকালবেলা 8 জনের টিম, আমরা জঙ্গলের ভিতরে ঢুকে চারিদিকে মধু যেভাবে সংগ্রহ করার নিয়ম সেইভাবে সংগ্রহ করেছিলাম। করার পর আমরা মধু কেটে সারাদিন পরে প্রচুর মধু পেলাম। পাওয়ার পরে মধু নিয়ে যখন আমাদের নিয়ম ছিল 4টের মধ্যে মধুটা নিয়ে মানে জঙ্গল ছেড়ে চলে আসতে হবে। মধু কাটা শেষ করতে হবে 4টের মধ্যে। হ্যাঁ, 4টের পরে সমস্যা হচ্ছে বাড়িতে অনেক নিয়ম কানুন থাকে। আর এমনি জঙ্গলের ভিতরে কি 4টের পরে অন্ধকার হয়ে যায়? 4টের পরে তো প্রচুর অন্ধকার হয়ে যায়। বেরিয়ে আমরা সবাই নদীর কানায় রেখে চান টান করে সবকিছু করলাম। করার পরে আমাদের যে দলের সর্দার ছিল সে গিয়ে বলল, সর্দার মানে বাবলে, সে বলছে যে তোরা সবাই নৌকায় উঠে আয়, যা মধু হয়েছে, অনেক মধু হয়েছে, মধুগুলো রক্ষণাবেক্ষণ কর, চাপতে হবে, হাত দিয়ে চেপে মধুগুলো রেখে ভাগ করতে হবে, আর মোমগুলো একধারে রাখতে হবে। এবার আমরা সবাই সেইভাবে চ্যান ট্যান করে আমরা উপরে শুরু করলাম। আর আমাদের দলের আর 2-3 জন লোক ওরা বলছে যে ওই চাকটায় খুব বড় মধু আছে, তা চল আমরা গিয়ে নিয়ে আসি। মানে সারাদিনে ওই চাকটা একবার কাটা হয়েছে? না, একবার কাটিনি, ওটা আমাদের চোখের মধ্যে পড়েনি। সন্ধ্যাবেলা 4টের পরে ও দেখতে পেয়েছে কেউ না। ও আচ্ছা আচ্ছা, ওই সন্ধানটা ওরা পেয়েছে, মানে মধু যখন দেখছে যে একটা চাক পাওয়া গেছে তা যাই। আচ্ছা, আর যখনই গিয়েছে তখনই ওপর থেকে বাঘ ঝাঁপিয়ে। তাই? ওই সময় কজন গেছিলেন? ওরা 4 জন ছিল। মানে এমনি অন্য সময় তো যখন ছাটা চলবে তখন সবাই 8 জন 9 জন যে জন থাকবে। হ্যাঁ, তখন অনেক মানুষজন একসঙ্গে থাকে, তখন একটা বিপদ ঘটলে তখন একটা যে কোনো মুহূর্তে সবাই এক জায়গাতে জড়ো হওয়া যায়। তারপরে আমরা সবাই গিয়েছিলাম, গিয়ে বহুদিন আগের ঘটনা আমরা তাকে ছাড়িয়ে নিয়ে আসি। ও, তারপরে ঘটনা ঘটলো 4 জন যখন চাক কাটা শুরু করেছে তখনই, না তার আগেই? একজন গাছে উঠে গেছে, আর নিচে আছে 3 জন। একজন ধোঁয়া দিতে হয়, আর একজন গাছ থেকে কাটে, একজন ধরে রাখে, এই আরেকজন দেখাশুনো করে। বাঘ আক্রমণ করেছিল কাকে? যিনি নিচে ছিলেন? হ্যাঁ, নিচে দাঁড়িয়ে ছিল। মানে তিনি কি করছিলেন? ওই আড়ি ধরে? আড়ি না, ও পাশে দাঁড়িয়ে ছিল, ও হাতে দাঁড়িয়ে ছিল লাঠি নিয়ে দেখার জন্য, বা বাঘ পাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার কাজে। কিন্তু বাঘ কিন্তু যথারীতি ওকে ধরে। বাবা, মানে যিনি পাহারা দিচ্ছিলেন বাঘ এসে তাকেই অ্যাটাক করলো। আর ওখান থেকে আপনাদের নৌকো কত দূর ছিল? ওই 10 ফুট। হ্যাঁ, এতটা কম দূরত্বে? একদম কাছে। তখন কি ভাটার সময়? ভাটা না, জোয়ার ভাসছে। হ্যাঁ, নৌকা ভাসছে। মানে নিয়ে যাবার মুখে সবাই আমাদেরকে ওরা ডাকছে, ওরাও গাছ থেকে নেমে এসছে, আমরাও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি, পড়ে নিয়ে পাটাপাটি করে সেই সময় নিয়ে এসেছিলাম। ফিরিয়ে আনতে পেরেছিলেন? হ্যাঁ, ফিরিয়ে মৃত্যু অবস্থা, মানে লাশ ফিরিয়ে এনেছিলেন? লাশটা ফিরিয়ে এনেছি। তো ধরে জঙ্গলের কতটা ভিতরে নিয়ে গেছিল? বেশ কিছুটা ধরে নিয়ে গিয়েছিল। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে অনেক দূর নিয়ে গিয়েছিল, ওই অন্ধকারের মধ্যে। তা তখন কি মানে ধাওয়া করলেন বাঘের পিছনে? হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে। বাবারে, মানে
খালি হাতে বাঘের পিছনে সবাই না ছুটছে? খালি না, তখন লাঠি থাকে আমাদের, শুধু লাঠি, তাছাড়া অন্য কোনো অন্য তো কিছু থাকে অস্ত্র না। শস্ত্র কিছুই নেই? না, তা ওই আমাদের লাঠি থাকে না, ভরসা? লাঠি ভরসা। ওই আমরা পিছন পিছনে গিয়ে কিছুক্ষণ, ও কিছু খাওয়ার পরে আমাদের হাতে আসে। খাওয়ার পরে মানে? ও কিছু খায়, ও ধরার সঙ্গে আচ্ছা। সঙ্গে ও কিছু খাওয়া শুরু করবে। মোটামুটি ও কিছু না খেয়ে দেবে না আমাদের, ওর ধারে যাওয়া যাবে না। ইস, তাহলে মানে ও আবার পুনরায় আমাদেরও অ্যাটাক করতে পারে। যখন নিয়ে আসছেন তখন কি ওই বাঘ আবার কি অ্যাটাক করার চেষ্টা করেছিল আপনাদের? হ্যাঁ, অন্ধকার পড়ে গেছে, আমরা আর অত চিন্তা ভাবনা করিনি, আমরা নিয়েই চলে আসি। যিনি মারা গেছিলেন ওনার নামটা কি ছিল? সুরেন মন্ডল। কত সময়ের পথ ওখান দিয়ে আনতে আনতে? প্রায় 3 ঘন্টা। বাপরে বাপ, অনেকটা জঙ্গলের ভিতরে নাকি? অনেকটা জঙ্গলের ভিতরে। প্রথমে নিয়ে আসে ওদেরকে পাশাপাশি আমাদের গ্রামের লোকদের বলা হলো, বলার পরে ওরা অফিসি যেভাবে বলা হয় সেইভাবে অফিসকে বলল, বলার পরে আমাদের যেমন নীতি আছে সেইভাবে গ্রামে করা হলো। ওই ছাটা দেওয়ার যে নিয়ম, সবাই তো একই লাইনে মৌচাক খুঁজতে খুঁজতে যাবে, তো এই একজনের থেকে আরেকজনের দূরত্ব কিরকম থাকতো? একজনের থেকে আরেকজনের দূরত্ব ধরুন 15 ফুট 20 ফুট, এক একজন এক এক দিক দিয়ে যেতে হবে। যখন মৌচাক কেউ দেখবে প্রথম, তখন একটা সংকেত আছে, সেই সংকেতটা কি কি বলে? সংকেত হচ্ছে যখন মধু পায় তখন জোড়া হু দিতে হয়। জোড়া হু হু, জোড়া শব্দ, হু শব্দ, মানে হু হু, একটা শব্দ দিলে লোক সব দাঁড়িয়ে যাবে। আচ্ছা, আর দুটো শব্দ দিলে জানবে যে কেউ না কেউ মধু পেয়েছে, তাহলে সেখানে আমরা সব পৌঁছে যাব। ও আচ্ছা, বাঘ আসলে তখন? বাঘ আইলে জোড়া হু দেয়, জোড়া খুব জোরে ডাকে, নাম ধরে কেউ ডাকে না জঙ্গলে, হু হু আয়, মানে সবাই কাছাকাছি। হ্যাঁ, বিপদ হয়ে গেছে। মধু কাটার দলে তো যে দায়িত্ব থাকতো, একজন গাছে উঠে মৌচাক কাটা, নিচে আড়ি ধরা, আপনার কোন দায়িত্বটা? আমি মধু ধরতাম, উপর থেকে কেটে দিলে নিচে ধরতাম, আড়ি ধরতেন না? আড়ি ধরতাম। তা ও আড়ি ধরার ওটা তো খুব টেকনিকের ব্যাপার, কারণ একটু উঁচু গাছে যদি চাক থাকে তো উপর থেকে কেটে দেবে। ওপরে যখন ছুরি দেয়, মানে ছুরি বা যে জিনিসটা দিয়ে কাটে, তখন রসটা যে সোজা পড়ে সেই সোজা আবার ওরা কেটে কেটে সেই সদায় ছেড়ে দেয়, দিলে আমরা তখন সেইখানে ধরে নিই, যত উঁচুতে হোক না কেন। আচ্ছা, আড়ি ভর্তি হয়ে গেলে নৌকোতে আবার রেখে আসতাম। ওটা কি কজনের উপর দায়িত্ব থাকবে? 2 জনের উপর দায়িত্ব থাকবে। তারা নৌকোতে ওটা রেখে আবার চলে আসবে। আচ্ছা, তো নৌকোটা মোটামুটি কাছাকাছি থাকে? নৌকায় একজন লোক থাকে, সে শিঙে বাজায়, মহিষীর এক ধরনের শিঙে থাকে। আচ্ছা, কেন শিঙের সংকেত? শিঙের সংকেত, ওই শিঙেটা বাজালে আমরা ভাববো যে আমাদের নৌকার শিঙে বাজাচ্ছে, যে আমাদের নৌকা, আমরা অমুক জায়গায় যাব, আর ওর দায়িত্ব হচ্ছে নৌকাটা আমাদের কাছে নিয়ে যাওয়া। এগিয়ে গিয়ে আপনারা যেরকম এগোবেন ও সেরকম খাল বেয়ে এগিয়ে যাবে। আর ওর দায়িত্ব অনেক, ও রান্না টান্না সবকিছু করবে, আমাদেরকে সব তজ খাতি সব ওই করবে। মৌচাক থেকে চেপে চেপে মধুটা বার করা? হ্যাঁ, মৌচাক কেটে এনে তারপর মানে চাপে মধুটা নিতে হয়, আর মৌটা একধারে রাখতে হয়। যেদিকে ডিম পাড়ে বা বাচ্চা করে সেই অংশটা আপনারা কাটতেন না? না, আমরা ওটা নষ্ট করতাম না, আবার করে মধু, হ্যাঁ, ওরা আবার করে মধু করতো। মধুটা কিন্তু নিচের দিকে থাকে না, মধুর ভাগ একটা উপরের দিকে থাকে, আর বাচ্চাটা নিচের দিকে থাকে। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চার অংশটা আপনারা কাটতেন না, ক্ষতি করতাম না। আচ্ছা আচ্ছা, প্রথম কি ফুলের মধুটা পাওয়া যায়? আমরা সিজনে প্রথমে খলসি ফুলের মধু। আচ্ছা, ওইটা বেশি সুস্বাদু? ওটা সুস্বাদু, আর সবচেয়ে দামি মধু হচ্ছে খলসি ফুলের মধু। ওটা একটু সাদাটে। আর তারপরে গরান আছে, কেওড়া আছে। ওই দুর্ঘটনা যেদিন ঘটেছিল, মানে তারপরের থেকে আপনারা জঙ্গলে যেতেন? হ্যাঁ, আমরা তারপরেও অনেকবার গেছি, বিরাম নেই। দুর্ঘটনা একটা ঘটলেও যে জঙ্গল ছেড়ে দিতে হবে তার কোনো সুযোগ ছিল না? না, ও তখন আমাদের অসুবিধে, পয়সা কড়ির অসুবিধে, তার ফলে আমাদের যেতেই হতো, মানে নিরুপায় হয়ে যেতে। ও 2-1 দিন হয়তো যেতাম না, তারপরে আবার সেইটাই যেতাম।
আচ্ছা, তখনকার দিনে বিকল্প কোনো কাজও ছিল না? কাজ ছিল না। চাষবাস ছাড়া আর হ্যাঁ, কোনো? চাষবাস ছিল আর ওই গ্রামগঞ্জে জন খাটা, এই আচ্ছা। ছাড়া আর কি ছিল। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।